প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমাদের দেশ ভাবনার 250তম পর্ব। এই পর্বে আপনাদের স্বাগত জানাই। তো বর্তমান সরকারের বয়স মাত্র 2 মাস। এই বিষয়ে আজকের আলোচনা। আমাদের সাথে তিনজন অতিথি, আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আমার বাম দিক থেকে রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য নওগাঁ 3, আপনাকেও স্বাগত। আরও আছেন আবু সাইদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাই। আপনি যেহেতু জ্যেষ্ঠ, আপনাকে দিয়েই শুরু করি। জ্বালানি তেলের দাম বাড়লো এমন সময় সরকারের বয়স যখন 2 মাস। জ্বালানি তেল নিয়ে তো দীর্ঘদিন ধরে ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বেই দাম বেড়েছে। বাংলাদেশে এতদিন দাম বাড়ায়নি, কিন্তু বাড়িয়েছে শেষ পর্যন্ত। কিন্তু বিরোধী দল বলছে এটা মরার উপর খড়ার ঘা। আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? আচ্ছা, জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে আসি যে জ্বালানি সংকট কিন্তু এই সরকারের সৃষ্ট কোনো সংকট না। এটা বৈশ্বিক সংকট, এর বোঝা এই সরকারকে বহন করতে হচ্ছে। জ্বালানি তেলের দামটা বৃদ্ধির চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা হচ্ছে যে ব্যবস্থাপনার সমস্যাটা, যে ঠিকমতো জ্বালানি তেল পাচ্ছে না। তেল থাকার পরও সরকার বলছে যে 2 মাসের তেল রিজার্ভ রয়েছে, কিন্তু তারপরে আমরা যে অবস্থাটা দেখছি ভয়াবহ চিত্র। সন্ধ্যায় তেলের জন্য লাইন দিচ্ছে, পেট্রোলের জন্য, অকটেনের জন্য লাইন দিচ্ছে, এবং সকাল হয়ে যাচ্ছে। সারা রাত জেগে তাকে বাড়িতে ফিরছে। তারপরে সে কীভাবে কাজ করবে? যেমন মোটরসাইকেলগুলো, তো পাঠাও, উভার, তারা কিভাবে সারা রাত জেগে যদি তেল সংগ্রহ করে, সকালে তারা কি করে কাজ করবে? কিংবা সারাদিন তাদের কেটে যাচ্ছে পেট্রোল পাম্পে লাইন দিয়ে। সে এক ভয়াবহ দৃশ্য, এবং এই লাইনের কারণে যানজটও সৃষ্টি হয়েছে। কোনো লাইন 1-2 কিলোমিটার পর্যন্ত গেছে, কিংবা এক লাইনই শুধু না, 2 লাইনও পাশাপাশি রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে, এই ব্যবস্থাপনার সমস্যাটাই আমার কাছে বড়। দাম বাড়ানোর ব্যাপারটা একটা অনিবার্যতা ছিল, কিন্তু সেখানে কতটুকু বাড়ানো উচিত ছিল না উচিত ছিল সেইটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু দাম বাড়ানোর কোনো বিকল্প ছিল না। কিন্তু যেটা গভর্নমেন্ট পারেনি সেটা হলো এই ব্যবস্থাপনার উন্নতিটা করতে পারেনি। আমরা শ্রীলঙ্কা সহ অনেক জায়গায় অ্যাপসের মাধ্যমে তারা খুব সুচারুরূপে তারা তেল জ্বালানি সরবরাহ করছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এইটা করতে পারছে না। আমাদের এখানে অ্যাপসের একটা ঘোষণা হয়েছিল, কিন্তু এটা কার্যকর হচ্ছে না। এবং এর কারণ, এবং খোলা বাজারে নাকি পেট্রোল, অকটেন ইত্যাদি পাওয়া যাচ্ছে। তো এইটা কিভাবে খোলা বাজারে এতটা সরবরাহ করা হলো এবং পাম্পে পাওয়া যাচ্ছে না, তো এর সাথে কারসাজি? তাইলে কি আবার সিন্ডিকেট তৎপর হয়ে উঠেছে? কেন আমরা তো সব ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা বলে যে যখনই একটা ক্রাইসিস তৈরি হয় তখনই আমরা লক্ষ্য করি যে সিন্ডিকেট তৎপর হয়ে ওঠে। আর তাছাড়া এটাও ঠিক যে গাড়ির মালিকেরা, বিশেষ করে মোটরসাইকেল ইত্যাদি, তারা করছে, যার যেখানে দরকার হচ্ছে 2 লিটার 4 লিটার, সে 2-3-4টে ড্রাম ভরে বাড়িতে তেল রাখছে, এমন খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। তো এইগুলো তো মানে আমরা যখন দেখি যে কোনো ক্রাইসিসের কথা যখন শোনা যায়, বাতাসে শোনা যায়, তখনই কিন্তু সবাই এক ধরনের মজুদের প্রবণতা। তো আমার কাছে এই মজুদের প্রবণতার সঙ্গে দুটো ব্যাপার, একদিকে সিন্ডিকেট তৎপর হয়, অপরদিকে ভোক্তারা, ক্রেতারাও তারাও মজুদ শুরু করে, যে কারণে সংকট ঘনীভূত হয়ে ওঠে। এই জায়গাটা একটা সিস্টেমে আনার দরকার ছিল, এবং সেটা আজকের অবস্থায় এটা সম্ভব। কত তেল আছে, কত অকটেন পেট্রোল আছে, এবং সেটা কতটা ডিস্ট্রিবিউট করবে, কতগুলো গাড়ি আছে, এগুলো তো সব কিছুর হিসাবে আজকের পৃথিবীতে তো আলাদা কিছু নাই, এবং সেই মাধ্যমে তার জন্য রেশনিং করে দিয়ে দেওয়া উচিত ছিল, এবং তাকে আগেই অ্যাপসের মাধ্যমে জানিয়ে দেওয়া সম্ভব যে অমুক পেট্রোল পাম্প থেকে আপনি এটা সংগ্রহ করুন। যে তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মূলত তেল সরকার বলছে যেহেতু আছে, আমরা দেখছো তেল সরবরাহ করা হচ্ছে, তার মানে হয়তো কোনো স্বার্থান্বেষী মহল এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। মানে মূলত ব্যবস্থাপনার সংকট আপনি দেখছেন। ফজলে হুদা বাবুল, আপনি সরকার দলীয় সংসদ সদস্য, এই যে
ধরা যাক যে যখন সংকটটা হয়েছে, যেটা বলতেছিলেন আবু সাইদ খান, যেটা তো এই সরকার সৃষ্টি করার না, একটা চাপিয়ে দেওয়া হয়েছে বা হয়েছে সারা। আর শুধু বাংলাদেশে যে পেট্রোলের মোটরসাইকেল লাইন, তারা শ্রীলঙ্কা, ওই ইন্ডিয়া, পাকিস্তান সব জায়গায় একই লাইন আছে, কিন্তু এই যে ব্যবস্থাপনার এইটা কেন সরকার এখনো ঠিকমতো করে উঠতে পারলো না? জি, ধন্যবাদ আকাশ ভাই, ধন্যবাদ আমার দুই সহ আলোচক, প্রাজ্ঞ আলোচক তারা, তাদের আমি খুবই ভক্ত, তাদের টক শো দেখি, কিছু জ্ঞান অর্জন করি মাঝে মধ্যে। এবং সবচেয়ে বড় কথা, আপনার টেলিভিশনে 250 পর্বে আসলাম, কিন্তু প্রথমবার। এর আগে একবার আমি অনলাইনে যুক্ত ছিলাম। দীপ্ত টিভি অনেক পরিপাটি একটা টেলিভিশন, এর সকল দর্শক, কলাকৌশলী এবং শুভানুধ্যায়ীদের জন্য আমার শুভেচ্ছা, অভিনন্দন আপনার এই পর্বের জন্য। যেটা আপনি বলেছেন যে কেন পারলাম না, এই কথাটার আমরা যদি ভিতরে যাই, দেখুন একটা কথা সাইদ ভাই বলেই ফেললেন যে শ্রীলঙ্কাতে আমরা পাচ্ছি। শ্রীলঙ্কাতে আমার যাবার এবং থাকবার অভিজ্ঞতা হয়েছে। শ্রীলঙ্কাতে রাত 3টের সময়ও আমি যখন এয়ারপোর্ট থেকে হোটেলে চেক ইন করতে যাই, রাত 3টের সময় শহরের মধ্যে এক জায়গায় হয়তো সিগন্যাল পড়েছে, কিন্তু কোনো পুলিশ নাই। এমনকি অটো ড্রাইভারও আমাদের পাশে, গাড়ির পাশে দাঁড়িয়েছিল। ওরা কিন্তু ওই টাইপেরই কালচার্ড, এবং আমি আমার বাংলাদেশিদের মানে আনকালচার্ড বলছি না, তারা এতটাই নিয়ম মেনে চলে। এটা হচ্ছে শ্রীলঙ্কারই। সেটা আমাদের এইখানে বিশেষ করে আমরা কিন্তু স্বাধীনতার পরও দেখেছি। শেখ মুজিবুর রহমান উনি বলেছেন তো যে 7 কোটি কম্বল ছিল, আমার কম্বলটা কোথায়? কারণ কম্বল তো ছিল 7 কোটি। তো আমরা কিন্তু আমাদের নিজস্ব নৈতিকতাগুলো, আপনি দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সকল প্রাইমারি স্কুলে একজনকে নৈতিক শিক্ষক দিব। এটার পেছনে কারণ আছে। আর গত 17 বছরে আমাদের যে জেনারেশন গ্যাপ, যে চেঞ্জ, যে গ্লোবালাইজেশন হয়েছে, ওইটার সাথে আমাদের দেশের যে বেস বলতে আমি বুঝাইতে চেয়েছি যে ভিত্তিটা আমাদের নৈতিক ভিত্তি গড়ে উঠবার প্রয়োজন ছিল, সেটা নেই। আমরা কিন্তু ওই ভারতের একটা সিনেমা দেখে, বলিউডের একটা মুভি দেখে আমরা হয়তো, আমাদের অনেক মানুষ হয়তো চিন্তা করছে আমি ওইভাবে খুন করব, কিন্তু ওইখানে একটা মেসেজ আছে, সেটা উনি নিচ্ছেন না। এটার কারণটা দেখেন, আপনি তেলের যে হ্যাঁ, সরকারকে একটা দায় আপনারা দিতেই পারেন, সেটা হচ্ছে যে অব্যবস্থাপনা। কিন্তু সরকার কি ব্যবস্থাপনা শুরু করেনি? সরকার কি অ্যাপ বানায়নি? সরকার কি ফুয়েল কার্ড শুরু করেছে না? এটা তো একটা, সবাই ছিল অপ্রস্তুত, এমন একটা ধাক্কা এই যুদ্ধটা হঠাৎ করে লেগেছে। নতুন সরকার, 2 মাসের মানে সরকার, তাকে নিয়ে দেখুন একটা উদাহরণ বলি। এই এমন অবস্থায়ও যে মানুষগুলো তেল মজুত করছে, জব্দকৃত তেল প্রায় 5,42,000 লিটার। এর মধ্যে ডিভিশন আছে, পেট্রোল কত, ডিজেল কত, অকটেন কত। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে 9,116টি। অভিযানে মোট 3,510টি মামলা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে 1,56,00,000, এবং 45 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমার উপজেলায় গতকাল লোকালি তারা একটা অ্যাপ দিয়ে করছে ডিসি মহোদয়। এটা ইউনো সাহেব কি করেছেন, ওই অ্যাপ দিয়ে যখন এসিল্যান্ডকে বসিয়ে দিয়েছে, গতকালকে 7 জনকে জরিমানা করেছে। তাহলে আপনি ব্যবস্থাপনা কোন জায়গায় করবেন, এইটা এখনো, হ্যাঁ, এটাও যদি আমরা একটু সময় পেতাম, হয়তো এই সমস্যাটা সৃষ্টির পর হয়তো আমরা 2 মাস সময় পেয়েছি, তাহলে আমরা ওই অ্যাপগুলো দিয়ে, কন্ট্রোলিংগুলো দিয়ে কতটুকু পেট্রোল আমার লোড হচ্ছে, এই পেট্রোলটা একটা জেলা শহরে যে কোন পাম্পে কতটুকু দিল, ওই পাম্প থেকে কতটুকু বিক্রি হলো, এবং কোন জনসাধারণ নিল, প্রত্যেকটা গাড়ির যদি আমাদের একটা আইডেন্টিক্যাল থাকতো, সিস্টেম থাকতো, সেটা হয়তো করা সম্ভব হতো। তারপরও সরকার চেষ্টা করছে এটাকে সিস্টেমাইজ করার জন্য। এবং আপনি জানেন অনেক জায়গায় এটা অলরেডি, ঢাকায় অলরেডি কয়েকটা পাম্পে আমরা ফুয়েল কার্ড অলরেডি শুরু করেছি। সো এটা রাতারাতি হয়ে যাওয়ার মতো কোনো, আমার মনে হয় না যে কোনো অপশন এখানে আছে। আচ্ছা, আপনি রেজাউল করিম রনি, আপনি ধরুন ঢাকা শহরের কথা যদি আমরা এখন বাদ দিই, এর প্রভাব কিন্তু সারা দেশেই আমরা দেখছি, জেলা শহরগুলোতে দেখছি। আপনি দেখবেন যে কৃষক, যে ডিজেল যার দরকার, যার যন্ত্রচালিত যে ট্রাক্টরটা কৃষিকাজে ব্যবহৃত হয়,
সেটার জন্য লাইন দিতে হচ্ছে। এই যে সারা দেশেই প্রভাব এবং কৃষিতে হয়তো ধান পুড়ে যাচ্ছে এরকম আছে, এই ব্যবস্থাপনাটা আর কিভাবে করলে বা এখনো কি সুযোগ আছে আপনি কিভাবে মনে করেন? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আমার সালাম এবং 250তম পর্বের জন্য দীপ্ত টিভির এই অনুষ্ঠান দেশ ভাবনাকে শুভেচ্ছা। দেখেন এখানে অলরেডি আলোচনা চলে আসছে। প্রথম কথা হলো এটার সংকট আছে, এটা সরকার থেকে স্বীকার করা হচ্ছে, সবাই স্বীকার করে, রাস্তার চিত্র তাই বলে। কিন্তু কথা হলো যে সমস্ত আপনার জ্বালানি যেমন অকটেন, পেট্রোল, এগুলোর অর্ধেকের বেশি আপনার দেশে উৎপাদন হয়, তাহলে এটার তো সংকট হওয়ার কথা না। এটা কেন হচ্ছে? বিশেষ করে অকটেনের কথা যদি বলেন, অকটেনের সংকট হওয়ার তার মানে কি অকটেন কি পাওয়া যাচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পগুলোতে লাইন, মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই, রাত কেটে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে, কিন্তু খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে। তার মানে খোলা বাজারে তেল বিক্রি করাটা গভর্নমেন্টে আরও আগে নিষিদ্ধ করা উচিত ছিল ফর টাইম বিং। এটা একটা সলিউশন হতে পারতো। খোলা বাজারে তেল অনেক সময় দরকার হয়, অনেক জায়গায় তো পেট্রোল পাম্প নাই, হ্যাঁ, মানুষ আপনার খোলা তেলের উপর অনেক জায়গায় নির্ভর করে। কিন্তু যেহেতু খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে, পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন, এবং লাইনে সারা রাত একজন বসে আছে, সকালবেলা যখন তার পেট্রোল পাম্প মানে তেল নেওয়ার জায়গায় আসলে দেখলো তখন আর তেল নাই, তার যে দুঃখটা, হ্যাঁ, এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আসছে। তো ফলে এইটা ডেফিনেটলি আপনার 74 সালে দুর্ভিক্ষটাও কিন্তু, যেটা অমর্ত্য সেন নোবেল পাইছে, যেটা কাজ করে, সেটা কিন্তু অব্যবস্থাপনার জন্য, ডিস্ট্রিবিউশনের প্রবলেমের কারণেই ছিল। হ্যাঁ, তো ফলে ডেফিনেটলি এখানে একটা ডিস্ট্রিবিউশনের প্রবলেম আছে, এবং এই ডিস্ট্রিবিউশনের প্রবলেমকে কেন্দ্র করে এখানে পলিটিক্সটা কী হচ্ছে, সিন্ডিকেট অ্যাক্টিভিশন আছে, জব বুঝা কূপ মাইরা সিজন বুঝা ব্যবসা করা, এই প্রবণতা আছে, অসুবিধা নেই, এটা যারা করছে তারা সবসময়ই করে। কাঁচামরিচ টু পিঁয়াজ টু তেল কোনো কিছু বাদ যাবে না, হ্যাঁ, এগুলি করবে তারা। কিন্তু সরকারের সেক্ষেত্রে আপনার 2 মাসের মধ্যে, হ্যাঁ, যেটা বললেন আমাদের সরকার দলীয় এমপি, সরকারের বুঝা ওঠার সময়টাও সরকার হয়তো এখনও পায়ে উঠতে পারেনি। কিন্তু আমি মনে করি যে এইটা এখন 2 মাস মোটামুটি এনাফ টাইম, এবং এই ক্রাইসিসটা ইমিডিয়েট হয়তো সলভ হবে না। কারণ যুদ্ধের আমরা এই দেখি হরমুজ প্রণালী খুলে যাচ্ছে, এই আবার নতুন করে অবরোধ হচ্ছে, এটা একটা চোর পুলিশ খেলার মতো চলে গেছে। ফলে আমাদের একটা পারবে। আরেকটা হলো আমাদের জ্বালানির ব্যাপারে, আমাদের জ্বালানি কখনোই সমৃদ্ধ ছিল না, কিন্তু আমাদের ইকোনমি এমন একটা জায়গায় কখনোই যায় নাই যে আমরা প্রচুর জ্বালানি মজুত করে রাখতে পারবো, অতীতেও ছিল না, ভবিষ্যতে এটা রাতারাতি যাবে সে সম্ভাবনা নেই। তার মানে কি, আমার একটা জাতীয় নীতিমালা লাগবে, জ্বালানি নীতিমালা লাগবে, এবং বিকল্প জ্বালানির সন্ধানগুলো আমাদের দ্রুত আপনার ঠিক করতে হবে, এবং আমরা ন্যাশনালি কীভাবে সমৃদ্ধ হইতে পারি। শুধু এই যুদ্ধে ভাইকে হেল্প করি। পাকিস্তানের মতো কান্ট্রিও তারা 50% সোলার বিদ্যুৎ, তাদের টোটাল বিদ্যুৎ এখন সোলার থেকে আসে। পাকিস্তানি সোলার পলিসি বোধহয় সরকার করেছে আমাদের, তো আমাদের যাইতে সব হবে, আছে, হচ্ছে না। এখন আমাদের ওটাই তো আপনাদের করতে হবে। রাইট, আমাদের বিকল্প জায়গায় যায়। এটা শুধু এই যুদ্ধের কারণে না, এই যুদ্ধ একদিক থেকে আমাদের একটা রিয়েলাইজেশন হওয়ার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। কিন্তু আমি আরেকটা জিনিস এখানে যোগ করতে চাই, পয়েন্টে বলে শেষ করতে চাই। ধরেন সরকারের বিভিন্ন জায়গায় ফেলোর আছে, হ্যাঁ, হামের জায়গা বলেন, এগুলো বিগত আমলের, বিভিন্ন সময়ের বিগত আমলের যে আপনার অব্যবস্থাপনা, সেগুলো এই সরকারকে বহন করতে হচ্ছে। ধরে নিলাম সরকারের দায় আছে, ধরে নিলাম সরকারের ফেলোর আছে, বিরোধী দল কী করছে? বিরোধী দল ধরেন এই পেট্রোলের ব্যবস্থাপনা, হামের অবস্থাপনা, লোডশেডিং, এগুলো মোকাবেলার জন্য বিরোধী দল কী করছে? বিরোধী দল কি, ধরেন আজকে যদি নাহিদ ইসলাম বা শফিক সাহেবকে, ডক্টর শফিক সাহেবকে প্রধানমন্ত্রী বানাই দিতেন, এটা কি সমাধান হয়ে যেত? আচ্ছা, সমাধান যদি তারা করতে পারেন, তাহলে সেই প্রস্তাবনাটা তারা বলুক জনগণকে, তারা কি করছে, তারা কিভাবে এটা মোকাবেলা করছে। তারা সরকার একটা বিপদে পড়ছে, জ্বালানি সংকট বা হাম বা ধরেন এই লোডশেডিং, তারা এটাকে কেন্দ্র করে 10 লক্ষ ভুয়া ফটোকার্ড ছাড়তেছে, লক্ষ লক্ষ পেজ থেকে প্রোপাগান্ডা চালাচ্ছে। ফলে মরার উপর খাড়ার গা, যেটা ডক্টর শফিক বলছে, এটা সত্য। তো এটা একটা ক্রাইসিস, রিয়েলি এই ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব হচ্ছে না নানা কারণে, নানাভাবে। এটা নিয়ে আমরা সবাই অরিড, সেইখানে তারা রাজনীতি করতেছে এটা নিয়ে। তারা বলুক যে এটার আমি ক্ষমতা থাকলে এখন এই তেলের ক্রাইসিসে আমি এই প্রস্তাবনা দিতাম, আমি হামের ব্যাপারে এই ব্যবস্থাপনা করতাম, আমি এইভাবে গ্রামের লোডশেডিং এখন দূর করতাম। সেটা না করে এই বিষয়ে লক্ষ লক্ষ ভুয়া ফটোকার্ড ছাড়াইলে, আমাদের বক্তব্যগুলো বিকৃত করে কাটপিস প্রচার করলে, প্রত্যেকটা মন্ত্রী এমপির বক্তব্যকে বিকৃত করে প্রচার করলে কি তাদের জনপ্রিয়তা বাড়বে? এটাই তো মরার উপর খাড়ার গা। মানুষকে এমনিই মানুষ কষ্টে আছে, তার মধ্যে মিস ইনফরমেশন ছড়াইয়া, ভুয়া তথ্য ছড়াইয়া মানুষকে আরও বিষয়ে তুলতেছে। ফলে বিরোধী দল, সরকার দলকে আমরা সমালোচনা করব, কনস্ট্রাকটিভভাবে ধরাই দিব। এই জিনিসগুলো সরকার যদি না করে, জনগণ প্রতিবাদ করবে। কিন্তু বিরোধী দলের প্রস্তাবনা কোথায়, পরিকল্পনা কোথায়? হ্যাঁ, তার কোনো পরিকল্পনা নাই, তার কোনো প্রস্তাবনা নাই, আছে শুধু প্রোপাগান্ডা, আছে ভুয়া ফটোকার্ড, কাটপিস ভিডিও। এই যে একটা বিষাক্ত রাজনৈতিক এনভায়রনমেন্ট, এইটা বরং মানুষকে আরো অসহনীয় করে তুলছে।
আবু সাইদ খান, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটু আসি। সেটা হলো সরকারের 2 মাস, যেটা শুরুতে বলছিলাম, এটাই আজকে আমাদের বিষয়। তা আমরা দেখি যে সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে, প্রেস উইং থেকে একটা ব্রিফিংও করা হয়েছে 2 মাসে কি করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে মুখপাত্র, তিনি মাহাদি আমিন, তিনি বলেছেন যে সরকার এই 2 মাসে 60টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে, যেটাকে তিনি বলছেন কোট আনকোট এক অবিস্মরণীয় অর্জন। আপনি কি কি অর্জন দেখেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একটু সূত্র ধরে, যে আলোচনার সূত্র ধরেই বলি যে এটা ঠিক যে যে কোনো দুর্যোগ, যে কোনো সংকটকে কিন্তু সুযোগে পরিণত করা যায়। যেমন ধরুন, ভারত একসময় আমাদের এখানে গোমাংস তো রপ্তানি বন্ধ করে দিল, তো আমরা তখন বিভিন্ন জায়গায় কিন্তু ফার্ম গড়ে ওঠে এবং খাদ্যে গোমাংসে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হয়ে ওঠে। আবার আমরা দেখি রানা প্লাজার সময়, এই দুর্যোগের সময়, সেখানে ফ্যাক্টরিগুলো উন্নত হয় এবং সেখানে তারা কমপ্লায়েন্সের অধীনে সব চলে যায় এবং ফ্যাক্টরিগুলো উন্নত হয়। তো আমার কাছে মনে হচ্ছে এই সংকটকে সামনে রেখে যে কাজগুলো করণীয় সেটা করার দরকার। যেমন আমি খুব সময় তো কম, ক্যাটাগরিক্যালি বলি। যেমন ধরুন যে বিকল্প বিদ্যুৎ কি, নবায়নযোগ্য, যেটা উনিও বললেন যে সৌর বিদ্যুতের ব্যবস্থা এটা করা যায়। এখানে তো সকাল সন্ধ্যা এখানে সূর্যের আলো থাকে, তো সূর্যের কিরণকে আমরা কাজে লাগাতে পারি বাড়ির ছাদে, স্কুলগুলোতে, স্কুলগুলোতে সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে, এগুলো গড়ে তোলা সম্ভব। এবং এই ধরনের উদ্যোগগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আবর্জনা বর্জ্য থেকে কিভাবে এখানে বায়োগ্যাস থেকে এটা করা যায়, মানে বিদ্যুৎ উৎপাদন করা যায়, গরুর বর্জ্য থেকে আমরা সেই কাজগুলো, সেই উদ্যোগগুলো নেওয়ার দরকার। আর একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের গ্যাস অনুসন্ধানটা থেমে গেছে। তো এই জায়গাটা কার্যকর করার জন্য পেট্রো বাংলাকে আমরা, এর কারণ হলো যে আমরা নিজেদের কোম্পানিকে, অর্থাৎ বাংলাদেশ তার নিজস্ব কোম্পানিকে পঙ্গু করে বিদেশের উপর ধর্ণা দিয়েছে, হাত পেতেছে। অতীতে আমরা যেগুলো লক্ষ্য করেছি সেইটা না করে বরং পেট্রো বাংলাকে কীভাবে অ্যাক্টিভেটেড করা যায়, এটাকে কি করে সক্রিয় করে তোলা যায় এবং গ্যাস অনুসন্ধানটা আরও জোরালো করাটা দরকার। অতএব এই কাজগুলো করার মধ্য দিয়ে আমার মনে হয় এই দুর্যোগের মুখেও বাংলাদেশ তার এই ক্ষেত্রেও স্বনির্ভরতা অর্জন করতে পারে। এবার আসেন যে এই 60 পদক্ষেপ, তো 60টা পদক্ষেপ অনেক বিষয়। তো সরকারের বয়স 2 মাস একটা সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট নয়। 60টা পদক্ষেপ মানে আমার কাছে মনে হয়েছে 60টা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা তারা সূচনা করেছে। যেগুলোর জন্য দৃষ্টি কেড়েছে সেটা মানুষের, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে সেই সঙ্গে হলো যে খাল কাটাকে পুনরায় শুরু করা। তো এই কাজগুলো আলোড়ন সৃষ্টি হয়েছে। তো সেইগুলোকে আমার কাছে যেটা মনে হয়েছে, হ্যাঁ এগুলো তো খুবই জরুরি, কিন্তু সেই সঙ্গে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে কৃষি উপকরণটা সরবরাহ করা দরকার। কৃষককে যেমনই করে তেল পৌঁছে দেওয়া, সেই কৃষি এবং অন্যান্য উপকরণগুলো সুলভে সহজলভ্য হতে পারে কিনা সেটা করার দরকার। এই জায়গাটাকে প্রায়োরিটি ঠিক করা। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমাদের যে টাকা, ইচ্ছে করলে তো আমরা আমাদের আয় বাড়াতে পারবো না, তো আমাদের এই আয়টা ব্যয় হবে কার জন্য? এটাকে ভোগ বিলাস, অপচয় কিংবা সো কল্ড মেগা প্রজেক্টের পিছনে ব্যয় হবে, না এটা জনগণের পিছনে ব্যয় হবে? অর্থাৎ এখানে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে মানুষ থাকবে কিনা, এবং বিশেষ করে মানুষ মানে আমি বলতে চাই গরিব মানুষ, গ্রাম এবং শহরের সাধারণ মানুষ, তাদের জীবনের পরিবর্তনের জন্য যে উদ্যোগগুলো দরকার সেইটাই। অতএব বাজেট আসছে সামনে, এই বাজেটে আমার কাছে যেটা মনে হয় যে সেখানে শিক্ষা, স্বাস্থ্য খাত, যে খাতের মধ্য দিয়ে সরাসরি কৃষক এবং গরিব মানুষেরা, নিচের তলার গরিব মানুষেরাও উপকৃত হয়, এবং সেই সঙ্গে কৃষিকে, কেন খাদ্যের যদি পরনির্ভর এই অবস্থা, আমরা জানি না এই যুদ্ধ কোথায় যাবে। সরকার দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, এমনিতে আপনি জানেন সরকার থেকে তো বলা হয়েছে 60টি পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে অবিস্মরণীয় অর্জন, সেটা বলেছে। কিন্তু সরকার এমনিতে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ব্যক্তি ইমেজ
এখনো মানুষের কাছে অনেক ভালো, তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, ছোট ছোট পদক্ষেপ, কিন্তু প্রশংসিত হয়েছে। এছাড়া সরকার অ্যাজ এ হোল মানুষের কাছে কি তাদের কর্মসূচি বক্তব্য নিয়ে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ভোট দিয়েছে সেইটা কি মানুষের কাছে পৌঁছেছে বলে মনে করেন? আকাশ ভাই, এই বিষয়টা হচ্ছে কি, আপনি যখনই মানুষ বলেন, জনগণ বলেন, তখন কিন্তু ঢাকা শহর না, আমি তো সারা দেশকেই বুঝিয়েছি। তখন সারা দেশই অধিকাংশ ক্ষেত্রেই, কারণ মানুষ এখনো, অধিকাংশ মানুষ এখনো গ্রামে বাস করে, আমরা গ্রামের রাজনীতি করি। মানুষ এই সরকারের যেসব পদক্ষেপ, যেটা শ্রদ্ধা আবু সাইদ ভাই যেটা শুরুতেই বললেন, যে আসলে আমাদের জিনিসগুলো তো মানুষের জন্য হওয়া উচিত, মেগা প্রজেক্টের জন্য নয়। এটা কিন্তু বিএনপির নির্বাচনী ইস্তেহার। দেখুন, যখন আমরা 30 দিন, 40 দিন, 45 দিনের মধ্যে আমরা পার্লামেন্ট মেম্বাররা ওই 17 বছরের মানে ভরাট হয়ে যাওয়া খাল আমরা যখন যে কোদাল দিয়ে খুঁড়ছি, মানুষ তখন সত্যিই উজ্জীবিত হচ্ছে। এক, দুই, মানুষ কিন্তু দেখছে যে জনাব তারেক রহমান কি চাচ্ছে, কি করছেন। সাধারণ মানুষের মতো উনি কোনো প্রোটোকল নেন না, উনি লালবাতি জ্বালায় উনি যান না, উনি ওনার মত সাধারণ মানুষের মতো উনি চলাফেরা করছেন, উনি নিজেকে কখনো গ্লোরিফাই করেন না। এই যে তার সিম্পলসিটি, সেটা তো বলেছি যে ওনার ছোট ছোট উদ্যোগ, এটা মানুষের কাছে এবং প্রশংসিত এটা সাধারণ হয়েছে, কিন্তু মানুষ ওনার গ্রহণ বাইরে করেছে। উনি আচ্ছা, যা বলতে যে চাচ্ছেন বা জিনিসটা- করেন, হ্যাঁ। ওনার ক্যাবিনেট, ওনার সরকার, আপনারা যারা এমপি, সেটা কি ধারণ করতে পেরেছেন বলে মনে করেন? আমরা সরকার গঠন করেছি কতদিন, সংসদ অধিবেশন কতদিন, আমাদের আইন কানুন কতটুকু হয়েছে, আমাদের দায় দায়িত্ব মন্ত্রীরা 1 মাসে 30 দিনের মধ্যে কতটুকু গেল। তো ইফতারি 30 দিন, জাস্ট আফটার নির্বাচন, রোজা, রমাদান, ইউ নো হাউ ইন বাংলাদেশ উই সেলিব্রেট। তারপর আপনার কি পার্লামেন্ট সেশন, 133টা অধ্যাদেশ, সেই আমাদের সেই জুলাই 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 নিয়ে আমরা প্রায় জুলাইয়ের কাছাকাছি চলে এসেছি। তো এই জায়গা থেকে সরকার কতটুকু করবার সুযোগ পাইল, কত দিন গেল। আপনি 2 মাস যখন কাউন্ট করছেন, তখন তো ওই 2 মাসটাকে আপনি যদি অ্যানালাইসিস করেন, ইনফ্যাক্ট 10 দিনও মন্ত্রীরা সময় পাননি এখনো। তারপরও তারা দিনরাত কাজ করছে। কিন্তু আপনি দেখেন অফিস টাইমিং 9টা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি ডট টাইমে সবার 5 মিনিট আগে উনি যে সংসদে বসে থাকছেন। আবার আপনি গতকালকেও উনি রাত মর্নিং মানে আজকের সকাল 4:30 5টা পর্যন্ত উনি থেকেছেন, তারপর উনি সংসদে অফিস করছেন এখন আবার। তো এই যে মানে আপনি তো ওই ভারতের পার্লামেন্টে বিহারের একজন সংসদ সদস্যের একটা স্পিচ শুনেছিলাম, যে বাচ্চা, বাংলায় বলে, যে বাচ্চা এখনো মাত্র বাচ্চা পয়দা করছে, ওই বাচ্চা তো সাথে সাথে বাচ্চা পয়দা করতে পারবে না। সো আপনাকে তো অ্যাটলিস্ট এটা টাইম দিতে হবে বাচ্চাটাকে ম্যাচিউর হওয়ার জন্য, সেজন্য ক্যাপেবল হওয়ার জন্য। মন্ত্রিপরিষদ নিয়ে যে কথা বলছেন, দেখেন 2 মাস মন্ত্রিপরিষদ নিয়ে যে কথাটা বলেছেন, মন্ত্রিপরিষদের আমি মনে করি প্রত্যেকটা মন্ত্রী তারা কাজ করছেন এবং তারা ভেরি হার্ড ওয়ার্কিং এবং তারা খুবই এনার্জেটিক এবং দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। তো আপনি ফসল তো পাচ্ছেন। আপনি দেখেন এই যে আজকে যে বয়স্ক ভাতা, যেটা উনি আবু সাইদ ভাই বললেন, যেটা যে মানুষের জন্য আজকে বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা বা মেয়েদের উপবৃত্তির টাকা বা মেয়েদের ফ্রি পড়ানো, এগুলো কিন্তু বিএনপিরই এবং ম্যাডাম খালেদা জিয়ারই, সেটা কন্টিনিউ হচ্ছে। পাশাপাশি কি কৃষক কার্ড আমরা ইতিমধ্যে কতগুলো দিয়েছি আপনারা দেখেছেন, তো পর্যায়ক্রমে প্রত্যেকটা জেলায় আসবে। ফ্যামিলি কার্ড অলরেডি আমরা দিয়েছি। নিঃসন্দেহে এগুলো তো আমরা বলেছি, এগুলো তো প্রত্যেকটা উপজেলায় আবার আপনি কথা বলার সুযোগ পাবেন। আমি রেজাউল করিম রনি, আপনি কি দেখেন এই 2 মাস সময় আসলে একটা সরকারের কাজের জন্য যথেষ্ট নয়, একদমই কম সময়, তারপরেও যে লক্ষণটা কেমন? মানে যে দেখেন এখানে আমি দুইটা, সবাই তো বলতেছে, আপনি কি বললেন একটু আগে যে বললেন যে অবিস্মরণীয় অর্জন 60 দিনের, এটা বলেছে, দাবি করেছে, এটা দাবি করেছে। এখন এটার মধ্যে পলিটিক্যাল রেটরিক্স আছে, এ ধরনের কথা না বলাই ভালো। আমরা অর্জনটা কোন দিক থেকে দেখব?
অর্জনটা দেখবো জনগণের দিক থেকে। জনগণ কি পাচ্ছে? জনগণ কি জিনিসপত্রের দাম কম পাচ্ছে? ঘুষ ছাড়া চাকরি হচ্ছে? জননিরাপত্তা নিশ্চিত হয়েছে? হ্যাঁ, মানুষের হাহাকার কি কমেছে? এগুলো দিয়ে মূল্যায়ন কিন্তু হবে। রনি ভাই, তার মানে এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোর মধ্যে সরকারের সফলতার ব্যাপার আছে, হ্যাঁ কিছু জায়গায় আছে, কিছু জায়গায় সরকার যে মানে ব্যর্থতা আছে সেটা সরকারও স্বীকার করছে। কেন হচ্ছে সেটা প্রধানমন্ত্রী যেরকম বলছেন, অন্যান্য এমপিরা বলছেন, বাবুল ভাইয়া কতগুলো জায়গায় বললেন। তো ফলে এই যে জায়গাটা সব মিলে, আরেকটা হলো সরকার মানেই খারাপ, এটার যে একটা কালচার আমরা 17-18 বছর ধরে দেখে আসছি। ফলে সেক্ষেত্রে সরকারকে একটা ভিলিফাই করতে খুবই সহজ। কিন্তু এখানে একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে একটা পুনর্গঠন করার প্রক্রিয়ার মধ্যে আপনি দেখবেন আপনার যে নোবেল বিজয়ী আইনে 18 মাস তো বসাইছিলেন, কি করে দিয়ে গেছে। হ্যাঁ, ফলে এখন বিএনপি সরকারকে ব্যর্থ বানানো খুবই সহজ, খুবই সহজ। আমি মনে করি এখানে যে 60টার ইয়ের কথা বললো, এগুলো মাত্র উদ্যোগ, এটা মানে এটা প্রাথমিক লক্ষণ হিসাবে দেখেন। আমি আপনার এর আগে মনে হয় বলছিলাম যে আইন মানতে হবে কাকে? আইন জনগণ মানবে এটা আশা করে লাভ নেই। আইন মানতে হবে আগে অথরিটিকে। দেশের সর্বোচ্চ অথরিটি আইন মানে কি মানে না, সে ট্রাফিকে দাঁড়ায় থাকে কি থাকে না, সে একজন কর্মীর মতো চলাফেরা করে কি না, সে কোদাল নিয়ে নাইমা গেছে কি না, গেছে তো। তার মানে অথরিটি যখন আইন মানবে, এটা ক্যাবিনেটের উপর চাপ তৈরি করবে, এটা এমপির উপর চাপ তৈরি করবে, এটা জনগণকে সম্মিলিত। বিএনপি দেখেন, বিএনপির রাজনীতিটার পাওয়ার হাউস কিন্তু তার নেতাকর্মীরা না, পাওয়ার হাউস তার জনগণ। বিএনপি নেতাকর্মীদের ভোটে তো এত বড় মেজরিটি পেয়ে সরকার গঠন করে নেই, এটা জনগণের ভোটে করছে। ফলে জনগণের সাথে এই যে ক্ষমতার সম্পর্ক স্থাপন, এটার জন্যই তো আমরা গণ অভ্যুত্থানের কথা বলি, এটার জন্যই তো আমরা জুলাইয়ের কথা বলি। ফলে বিএনপিকে ওই জায়গায় হাঁটতে হবে, এবং ওই জায়গায় হাঁটার ক্ষেত্রে তার যদি এই ক্যাবিনেট যোগ্য মনে না হয়, ফায়ার, তার যদি এই মন্ত্রী যোগ্য মনে না হয়, তাহলে চলে যাবে, অসুবিধা কি? লোকের অভাব নেই, বিএনপি সব কিছুর ক্রাইসিস আছে, খালি লোকের কোনো ক্রাইসিস নেই, প্রচুর লোক পাইপলাইনে আছে, এটা কোনো সমস্যা না। ফলে আমি যেটা ক্রাইসিস দেখি বিএনপি, সবাই তো সফলতার কথা বলতেছে, অনেক উন্নয়ন অগ্রগতির কথা বলতেছে, আমি বিএনপির বড় দুইটা চ্যালেঞ্জের কথা বলি আজকে এই পর্বে। একটা হলো পলিটিক্যাল সোসাইটি এবং পপুলিজম। পলিটিক্যাল সোসাইটি মানে হলো সিভিল সোসাইটি বলে যেটা আমরা তথাকথিত, এই সিভিল সোসাইটি বা পলিটিক্যাল সোসাইটি ফাংশন করে অলওয়েজ ইস্টাবলিশমেন্টের সাথে থেকে, পাওয়ারের সাথে থেকে। এখন আপনি যখন পাওয়ারের ভাগ তারে দিবেন না, তখন সে আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, খুব স্বাভাবিক। যেমন এখন এই যে অনেক মানে নমস্য তথাকথিত প্রগতিশীল, তথাকথিত বুদ্ধিজীবী, তারা যে একটা সেকুলার রাইট উইংয়ের পক্ষে বা একটা আপনার একটা সেকুলার ডানপন্থী রাজনীতির পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে, এটা কি তারা দাঁড়াচ্ছে ওই রাজনীতি তারা পছন্দ করে এই কারণে? নো, তারা দাঁড়াচ্ছে যে বিএনপি সরকারের সাথে তাদের বিএনপি সরকার হয়তো তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রপার মূল্যায়ন করছে না, বা পাওয়ার শেয়ারিংয়ে গুরুত্ব দিচ্ছেন না, বা জায়গা দিচ্ছে না। এই কারণে আজকে বিএনপি খারাপ হয়ে যাচ্ছে তাদের কাছে। এই কারণে তারা একটা আল্ট্রা ফেসিস্ট রাইট উইং শক্তিকে তারা শক্তি যোগাচ্ছে, তাদের সভা সেমিনারগুলোতে যাচ্ছে, তাদের পক্ষে মতামত উৎপাদন করছে। ফলে পলিটিক্যাল সোসাইটির সাথে বিএনপির এই যে গ্যাপ, এই গ্যাপটা, এবং এই পলিটিক্যাল সোসাইটি আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হইতে কীভাবে সহযোগিতা করছে এটা আমরা জানি। ফলে আমাদের একটা যে নিউ পোলারাইজেশন যেটা আমরা বলি, আমাদের একটা নতুন বাংলাদেশপন্থী পলিটিক্যাল সোসাইটি বা সিভিল সোসাইটি লাগবে, যেটা ক্ষমতার ভাগ তারে না দিলেও জনগণের পক্ষে কথা বলবে। সেটা কি আপনি সেটা কে তৈরি করবে, কিভাবে হবে? সেটা তৈরি করতে হবে, নাহলে বিএনপির কপালে শনি আছে, এক নাম্বার। আরেকটা হলো পপুলিজমের যে জোয়ার, পপুলিজম, এই যে কথায় কথায় ফটোকার্ড, ভুয়া হাইপ তৈরি করা, সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে এই পর্যন্ত বিএনপি কত অসহায় দেখেন। বিএনপির বিরুদ্ধে 800-র উপর গুজব, সরকারি দল, তার মধ্যে বাংলাদেশের সব পাওয়ারফুল ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছে প্রধানমন্ত্রী নিজে। আমরা বারবার বলেছি প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের সমালোচনা করেন, কিন্তু ব্যক্তি তারেক রহমানের অনার কোড রক্ষা করতে হবে। কিন্তু আজকে তারেক রহমানকে গালাগালি করা একটা কালচারে পরিণত হয়েছে। আপনি ব্যক্তি তারেক রহমানকে কেন অপমান করবেন? তারেক রহমানের বিরুদ্ধে একটা ন্যারেটিভ পলিটিক্স এখানে 17-18 বছর ধরে উৎপাদন করা হয়েছে। এখন এটা চায়ের মুখে, আগে তো এক আওয়ামী লীগ করতো, এখন এটা বাম, তথাকথিত বাম, গুপ্ত, তথাকথিত 11 দল, আওয়ামী লীগ, চায়ের ফ্রন্ট থেকে গালাগালি শুরু হয়েছে। অবস্থা তো আরও খারাপ, আগের চেয়ে বিএনপির অবস্থা আরও ভালনারেবল। তো ফলে 60 দিন তারা উদযাপন করতে পারে, তারা অনেক সফলতার কথা দেখতে পারে। আমি দেখতে পাচ্ছি পলিটিক্যাল সোসাইটি নতুন করে যে শেপ নিচ্ছে, বাংলাদেশের পলিটিক্যাল সোসাইটির সাথে এই তথাকথিত প্রগতিশীলদের সাথে আল্ট্রা ফ্যাসিস্টদের যে একটা সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে, নতুন করে যে একটা মোয়ামেলাত হচ্ছে, এটা একটা বাংলাদেশের জন্য নতুন অশনি সংকেত। এবং এটা যে কোনো মতাদর্শগত ঐক্য তা না, এটা পুরোটাই ধান্দাগত ঐক্য। এই লোকগুলো যে জামাত করে বা আল্ট্রা ফ্যাসিজম করে বা পলিটিক্যাল ইসলামী দল সমর্থন করতে, সেই দাবি আমি করছি না। আমি বলছি এই যে পলিটিক্যাল সোসাইটি বা সিভিল সোসাইটি, এটার সাথে ইস্টাবলিশ, এই যে তারা ইউনূস সরকারকে 5 বছর 10 বছর কেন রাখতে চেয়েছিল, কারণ হলো এই নন পলিটিক্যাল অ্যাক্টর, যেটা আমরা 1/11-এর সময় দেখেছি, এই অ্যাক্টরগুলো ক্ষমতার ভাগ পায় এই ধরনের শক্তিগুলো থাকলে, এই জন্য তারা এদেরকে পছন্দ করে। আর
পপুলিজম, জনপ্রিয়তাবাদ যেটা, হ্যাঁ, এই জনপ্রিয়তাবাদ অলওয়েজ একটা ফ্যাসিজম ডাইকে আনে। এটা আজকে দেখেন, আজকে তারা কথায় কথায় হাইপ তৈরি করে বিএনপির সমালোচনা আপনি করেন, কিন্তু যেভাবে ডিফেম করা শুরু হয়েছে, বিএনপির সমালোচনা করার জন্য বিএনপির সমর্থকরাই যথেষ্ট। এই যে বাবুল ভাই আমার থামাই দিল সমালোচনা করার, মানে থামাই দিল মানে আমাকে কমপ্লিমেন্ট করার চেষ্টা করলো, হ্যাঁ, এবং আমাকে যে বিএনপির দালাল বলা হয়, অথচ আমি যেভাবে বিএনপির সমালোচনা করছি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, এটা আপনি দেখেন কোন দালাল করতেছে। তো ফলে আপনি দেখেন এখানে বিএনপির সমালোচনা করার জন্য বিএনপির সমর্থকরাই যথেষ্ট। বাইরের যারা করতেছে তারা তো প্রত্যেকটা ক্রাইসিস মুভমেন্টের ফটোকাটার রাজনীতি করতেছে, প্রোপাগান্ডার রাজনীতি করতেছে, করে এই হতাশাকে আরো দ্বিগুণ বাড়ায় তুলতেছে। এটা তো কোনো সমাধান না। ফলে কনস্ট্রাকটিভ পলিটিক্সে ফেরার জন্য বিএনপিকে আসলেই একটা গণতান্ত্রিক সমাজ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র হয় না। সেই সমাজ নির্মাণের জন্য এই যে ফ্যাসিবাদী কাঠামো, এই কাঠামোর মধ্যে যারা গুপ্তভাবে ঢুকা ছিল, এখন যারা নতুন নয়া বিপ্লবী হয়েছে, তাদেরকে একটা নতুন পলিটিক্যাল আপনার এটা বলে যে গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারে ফাংশন করতে হবে। না হলে এখানে আসলেই সরকারের পক্ষে একা এইভাবে একটা এই ফ্যাসিস্টিক পুরো কাঠামোর মধ্যে, যেখানে আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কী করছে এটা বলে শেষ করি, সেটা সে খুন, গুম, জেল, জুলুম এগুলো তো করছেই, সবচেয়ে বড় ক্ষতি হলো মোরাল ক্যারেক্টার ভেঙে দিয়ে গেছে। এই মোরাল ফ্যাব্রিক রিস্টোর না করতে পারলে আপনি দেশ কীভাবে গঠন করবেন? সেই মোরাল ক্যারেক্টার রিস্টোর করার পদ্ধতি কি তারেক রহমানকে গালাগালি করা? মোরাল ক্যারেক্টার রিস্টোর করার পদ্ধতি কি বিরোধী দলের কথায় কথায় প্রোপাগান্ডা করা? এই যে আমরা এত কথা বলি, হ্যাঁ, এই প্রত্যেকটা কথার বিকৃতভাবে প্রচার করা হয়। এই তেল নিয়ে আমি বলছি যে মজুদও নাই, সংকটও নেই। মানে কি, মজুদ দূর করতে পারলে সংকট চলে যাবে, এইটাকে আমি বলছি তাহলে কোনো সংকট নেই। রনি, অনেক ধন্যবাদ। আমি আবু সাইদ খান আপনার কাছে যাব, তার আগে যেহেতু অনেক বিএনপির প্রসঙ্গ আসলো, একটু বিএনপি দলীয় সদস্য আছে, এই যে ফ্যাসিবাদী কাঠামোর কথা বললে, এর মধ্যেই তো আপনাদের কাজ করতে হচ্ছে, কিন্তু সেই যে পুরনো বন্দোবস্তর কথা আমরা এতদিন শুনে এসেছি, যে আমরা নতুন বন্দোবস্তের দিকে যাব, সংসদে আমরা শুনলাম যে আপনারা অনেক কিছু বাদ দিয়ে দিলেন, যে সেগুলো আপনারা মানবাধিকার কমিশন বাদ দিলেন, বিচার বিভাগের অধ্যাদেশ বাদ দিয়ে দিলেন, তারপরে কি জুলাই সনদ আপনারা মানলেন না, ইত্যাদি শুনতেছি। আবার কেউ কেউ দেখি পত্রপত্রিকায় কোনো রাষ্ট্রবিজ্ঞানী বলছেন যে বিএনপিতে সেই পুরনো বন্দোবস্তের পথে হাঁটছে। এছাড়াও রনি যেটা বললেন, যে এই যে চারিদিক থেকে যে প্রপাগান্ডা, সেটার জন্য সরকারের কি কোনো প্রস্তুতি নেই? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে বিএনপি, আপনি যখন ওই একটা কথা আছে ইংরেজিতে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনি যখন অনেস্ট থাকবেন তখন আপনার অত প্রস্তুতি নেওয়ার দরকার হয় না। বিএনপি ঠিক ওই রাজনীতিটাই করে। বিএনপি প্রপাগান্ডার শিকার, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের শিকার। বিএনপি সবসময় মিডিয়ার থেকে আচর কামড় খাওয়ার শিকার। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, সবাই বলে, তাই বলে। বিএনপির ন্যারেটিভ তৈরি করতে পারে না, বিএনপির বুদ্ধিজীবী মহল নাই, মিডিয়া বিএনপির সাথে কখনোই নাই। এগুলো আমরা জেনে আসছি, আমরা জানি বিভিন্ন মিডিয়া কখন কিভাবে বিএনপিকে তুলে ধরেছে, সেগুলোর সাথে আমরা খুবই পরিচিত। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে আমরা এই জিনিসগুলো বাদ দিলাম, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, তারপর আপনার এটা পপুলার ন্যারেটিভ আর কি, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে পপুলার ন্যারেটিভ, এবং এটাই বিএনপিকে অ্যাটাক করার ন্যারেটিভ। কিন্তু দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্বাধীনতার ঘোষক বলছিলাম, আমার দল বলছিল, বিএনপি বলছিল দীর্ঘদিন থেকে, কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি কিন্তু আমরা পাইনি। কিন্তু আজকে 54 বছর পর হলেও এটা কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি এসেছে। এক, দুই, আমরা দেখেছি জনাব তারেক রহমানকে নিয়ে কীরকম কি করা হয়েছে মিডিয়াতে, এবং তখন কিন্তু আমরা দাঁতে দাঁত চেপে ঠেকেছি। আমরা কিন্তু তখন ওইটাকে গ্লোরিফাই করতে যাইনি, প্রোটেস্ট করতে যাইনি, বিকজ উই নো, যেটা আমি ফার্স্টেই বললাম, বিএনপির বেসিসই হচ্ছে লেট দ্য পিপল টক অ্যান্ড লেট দ্য সোসাইটি, লেট দ্য কান্ট্রি ডিসাইড আলটিমেটলি হোয়াট ইজ হ্যাপেন অর হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার। আপনি দেখবেন যে বিএনপিকে আন্ডারমাইন করার জন্য প্রত্যেকটা স্টেপ প্রত্যেকেই নিয়েছে, কিন্তু কোনো বুদ্ধিজীবী এসে বলে না যে বিএনপি তো নিজেই সংস্কারের কথা বলেছে। 31 দফায় বিএনপি প্রথম, আর ভাই সবার আগে আমি যখন ভারতে ছিলাম, দ্বিকক্ষ পার্লামেন্ট দেখতাম, তখন স্বপ্ন দেখতাম আমাদের দেশেও হবে কিনা, ইন্টেলেকচুয়ালরা আসবে, বসবে, ওইটা একটা ইন্টেলেকচুয়ালদের একটা জায়গা হবে। তারেক রহমান ঠিকই কিন্তু এটা 2023 সালেই দিলেন, কিন্তু এটা কিন্তু লুকোচুরি করে দেননি। কিন্তু আপনি দেখুন সমস্ত কিছু কিন্তু ওনার
তারেক রহমানের নিজে যদি উনি এগ্রি না হতেন, ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ রাজনৈতিক দল, 17 বছর তারেক রহমান তিল তিল করে গড়ে তুলেছেন এমনভাবে প্রত্যেকটা ওয়ার্ডে এখন স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, প্রত্যেকটা সংগঠন আছে, বিএনপি এবং মুক্তিযোদ্ধা দল, এগুলো বড় বড় দলের পাশাপাশি এটা গড়ে তুলেছেন তারেক রহমান। যে উনি জানেন যে উনি আগামীতে দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তো সিদ্ধান্ত কি, আমরা আগেই বলেছি 10 বছরের বেশি থাকবে না। তারপরও আমরা দেখেছি ইউনূস সরকার কিভাবে প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র বিএনপিকে আন্ডারমাইন করার জন্য। এই 133টা অধ্যাদেশের প্রত্যেকটার পেছনেই ছিল বিএনপিকে আন্ডারমাইন করার, এবং সে কারণেই এমন একটা আদেশ দিয়ে গেলেন। আচ্ছা, কেউ কেউ বলেন যে আমরা গণভোট মানি না, এইটা নিয়ে আমি একটু কথা বলি আপনাকে। গণভোট যদি আমরা না মানি, ভোটটা দিল কে? 1, 2, এই 70% ভোট কারা দিল? বিএনপি ছাড়া কি অন্যদের ভোটের পার্সেন্টেজ এত আছে? নাই। তার মানে কি অধিকাংশ সিংহভাগ বিএনপির। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি দেখেন যে এটা একটা আদেশ ছিল, এই আদেশটা আমরা বলছি ইট ওয়াজ নট লিগাল, ইট ওয়াজ নট অ্যাট পার। অ্যান্ড তারপর কি হলো, আমরা তো তারপরও মেনে নিয়েছি, গণভোট হয়েছে, আদেশ হয়েছে, ওটা তো ল্যাপস। এখন আমার তো আরেকটা গণভোটের প্রয়োজন নেই যে আমি আরেকটা মানে এটাকে আমি আইনে পরিণত করব। সো এটা গণভোট না মানা বিষয় না, তো এটা বিষয়টা হচ্ছে গণভোট হয়েছে, উই ডু অল এগ্রি। 3 নম্বর কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে মানে আপনি বলেননি, আপনি বলেছেন অনেকে বলে আমরা জুলাই সনদ মানি না। আরে ভাই, আমরা কেমনে মানবো বুঝতেছি না। আমরা তো সবই মানলাম, তো আমরা জুলাইয়ের ইন্ডেমনিটিও দিলাম, জুলাই সনদে স্বাক্ষর করলাম। আমরা প্রত্যেকে বলতেছি যে আমরা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমরা দাঁড়িয়ে কমা সেমিকোলন সহ বিএনপি মানবে। তারপরও কেন এখানে হচ্ছে না? আপনি যেটা বলেছেন যে এই তথ্য, মানবাধিকার, বিচার, আমরা তো বলছি আমরা আমাদের এগুলোতে নোট অফ ডিসেন্ট দেয়া ছিল, জুলাই সনদ এটা লেখা আছে, রাজনৈতিক দলগুলো তারা ইয়ে করে। কি ভোটের ব্যালটের আপনি ঘয় অনুচ্ছেদ যদি পড়েন কি লেখা আছে, কিন্তু আমরা বলছি আমরা এগুলো করব। পার্লামেন্টে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী, তারা পার্লামেন্টে বলেছেন এগুলা প্রত্যেকটা বিলই আমরা আনবো, বিল করব, এবং উভয় পক্ষের সাথে, বিরোধী দলের সাথে আলোচনা করে এইসব ন্যারেটিভও আমি বিশ্বাস করি এইসব সোকল ন্যারেটিভ টিকবে না। ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, টিকতে পারেনি বাংলাদেশের ইতিহাসে। আরেকজন অনন্য রাজনীতিবিদ হিসেবে, উনি অসাধারণ রাজনীতিবিদ হিসেবে, আপোষহীন হিসেবেই উনি ওনার, এবং প্রত্যেকের দলমত নির্বিশেষে ধন্যবাদ। আপনারা সংসদে বলেছেন যে এইগুলো আপনারা করবেন অবশ্যই, কিন্তু এটা কন্টিনিউয়াস স্টেজ কবে করবেন সেটা বলেননি। আবু সাইদ খান, আপনার কাছে আমরা আসি। সেটা হলো, এই প্রসঙ্গে যদি আপনি কিছু যোগ করতে চান সেটা তো আছেই। একই সাথে আমরা তো বিরোধী দল নিয়েও তো আলোচনা করতে হবে। সরকারের 2 মাস, বিরোধী দলেরও তো 2 মাস, কেমন করছে বিরোধী দল? আচ্ছা, আগে সরকারের ব্যাপারটা আসি। তো আমাদের দেশে যে একটা কালচার আছে, সেটা হলো সমালোচনা কেউ বরদাস্ত করে না, এবং সমালোচকদেরকে ট্যাগ লাগানো হয়। যখন আওয়ামী লীগের সময় তার বিভিন্ন রকম দুঃশাসনের সমালোচনা করা হয়েছে কিংবা ব্যক্তিগতভাবে করেছি, তখন শুনতে হয়েছে যে জামাত কিংবা বিএনপির দালাল। তো আজকের সরকারে যদি, আমি জানি না এটা শুনতে হবে কিনা, এখনও শুনিনি, যদি সমালোচনা করি তো আবার আরেকটা ট্যাগ, যে ফ্যাসিস্টের ট্যাগ লাগাই দিতে পারে। এই যে আশঙ্কাটা, এটা কিন্তু রয়েই গেছে। এই জায়গা থেকে আমাদেরকে মুক্ত হওয়া দরকার, এবং সমালোচনা করা আমাদের রাইট। এবং কারো গা জ্বালা আমাদের সমালোচনায় কারো গায়ে জ্বালা ধরতে পারে, তারপর তার সমালোচনা শুনতে হবে এবং যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে। ট্যাগ লাগানো বোধহয় ঠিক না। এখান থেকে আমাদেরকে মুক্ত হওয়া দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, সরকারের অনেকগুলো ভালো পদক্ষেপ আছে, অভিনন্দনযোগ্য, কিন্তু সঙ্গে সঙ্গে সমালোচনার ব্যাপারও আছে। যেমন মন্ত্রীদের কারো কারো ভূমিকা নিয়ে আমি নতুন করে উল্লেখ করতে চাই না, ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের কথাবার্তাও অনেকটা লাগামহীন রয়েছে, কিংবা এক ধরনের আত্মতৃপ্তি করা হচ্ছে। কিন্তু আসলে সংকটকে সংকট হিসাবে দেখা উচিত, এবং কিভাবে এগুলোকে সমাধান হবে সেই ব্যাপারগুলোকে তাদের মানতে হবে। যেমন ধরুন যে সরকারের অনেক জায়গায় এখন তো আমাকে যদি বলতে হয়, আমি প্রশংসা করতে যাই তারেক রহমান, তার আচরণগত যেসব পরিবর্তন
এবং রাজনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছে, ইতিবাচকভাবে দেখতে চাই। কিন্তু তার দল কি সেটা অনুসরণ করছে? তার বিরাট কর্মী বাহিনী আছে, তারা কি এটা শুনছে? এখনও যদি বলেন যে গ্রাম পর্যায়ে, তো আমার সঙ্গে গ্রামের সুসম্পর্ক রয়েছে, গ্রামের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, এখনও কিন্তু সেইটা চাঁদাবাজি এটা কিন্তু অব্যাহত রয়েছে, এখনও দখলবাজি আছে, এখনও গ্রামের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা রয়ে গেছে। তো এই জায়গাগুলোকে প্রোটেকশন দেওয়া দরকার। তো সেই জায়গাটা আমার মনে হয় যে হ্যাঁ, উপরের নেতাদের আচরণ, তাদের অনেকেরই কথাবার্তা আমাদেরকে যতটা আশ্বস্ত করে, কিন্তু নিচের দিকে যখন তাকাই তখন কিন্তু হতাশ হই, তখন কিন্তু প্রশ্ন জাগে যে আসলে কোন দিকে যাচ্ছে। এটা একটা বিষয়। মুক্তিযুদ্ধের চেতনার কথা সরকার বলছে, এবং আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধ নিয়ে তারা বাণিজ্য করেছে এবং একটা ন্যারেটিভ ছিল, এবং মুক্তিযুদ্ধকে দলীয়করণ, ব্যক্তিকরণ, পারিবারিককরণ এগুলো করা হয়েছে। তো এই সরকার মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলছেন, এবং সেই কারণে মুক্তিযুদ্ধের সমর্থক জনগোষ্ঠী ব্যাপকভাবে, আমার যতদূর আমার কাছে ইনফরমেশন রয়েছে, এই সরকারকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে। কিন্তু ধরুন 2 দিন আগে মুজিবনগর দিবস গেল, এবং নিঃসন্দেহে মুজিবনগরটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, যে মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যেটা পরে মুজিবনগর নামে খ্যাত হয়, এই জায়গায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। তো সেই ঘটনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে একটা বিন্যস্ত এবং একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়, এবং 9 মাস সশস্ত্র সংগ্রাম এবং সমস্ত কর্মকাণ্ড এই সরকারের নেতৃত্বে পরিচালিত হয়েছে। এবং এই সরকারের অধীনে জিয়াউর রহমানও সেখানে জেড ফোর্সের প্রধান ছিলেন, মুজিবনগর সরকারের অধীনেই জেড ফোর্সের প্রধান ছিলেন, এবং সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। কিন্তু মুজিবনগর দিবসে গতবারও একটা সরকারের প্রোগ্রাম ছিল, উপদেষ্টা গিয়ে ফুল দিয়েছিলেন। তো এবার রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠান হয়নি, আমাকে ব্যথিত করেছে। সরকার মুক্তিযুদ্ধের কথা বলছে, কিন্তু আমরা জানি জুলাইয়ের অভ্যুত্থানের ভিতর দিয়ে কিছু ছদ্মবেশী লোক তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক এবং স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করেছে। সেগুলো নির্মাণের ক্ষেত্রে সরকারের মুখ থেকে, এটা সময়ের ব্যাপার স্বীকার করি, কিন্তু কোনো আশ্বাস এখনো শুনতে পাইনি। অবশ্যই আমাদের শেষ পর্যায়ে আসছে, আমরা দুজন আরো একটু কথা শুনবো। আপনি এই পর্যায়ে এসে যদি একটু বিরোধী দলের কথায় 2 মিনিট বলেন। হ্যাঁ, এইবার আমি বিরোধী দলের কথাটা একটু স্পষ্ট বলতে চাই। বিরোধী দলের কাছ থেকে আমার কিন্তু খুব তেমন প্রত্যাশা নাই, কেননা জামাত সবসময় নেতিবাচক রাজনীতি করেছে। 71-এ সমস্ত জনগণ যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, জামাত তখন পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়েছে। জামাত তার উত্থানের জন্য কৌশলগতভাবে কখনো, যেমন 3 জোটের যখন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সঙ্গে তারা হাত মিলিয়েছিল, কখনো তারা আওয়ামী লীগের সঙ্গে গিয়ে শক্তি সঞ্চয় করেছে, কখনো বা বিএনপির সঙ্গে গিয়ে শক্তি সঞ্চয় করেছে, এবং আজ তারা ক্ষমতার স্বপ্ন দেখছে। এটা জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয়। এবং জামাতের রাজনীতিটা এই মুহূর্তে তারা কখনো সংবিধান মানে, কখনো সংবিধানে মানতে চায় না। তারা মুক্তিযুদ্ধ, তারা 71 মানে না, এবং তারা 71-এর সঙ্গে 47-কে জুড়ে দিয়েছে। এই ধরনের বিষয়টা রয়েছে। কিন্তু যেটা হচ্ছে বস্তুনিষ্ঠ যে সমালোচনা, সেইটা তারা কিন্তু করছে না। তারা সরকারকে একটা বেকায়দায় ফেলার মনে হয় যে ব্যাপারটা রয়েছে। তাদেরকে যেটা দরকার, যে সংবিধান সম্মতভাবে, যেটা বিএনপি যথার্থই বলেছে যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত করা দরকার, সেটা তারা বলবে। আন্দোলনের চাপে কিংবা সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই। জামাতকে সেই রিয়েলাইজেশনটা দরকার, সেটা তাদের বোঝার দরকার। এবং সেই সঙ্গে এই যে প্রতিনিয়ত জনজীবনের যে সমস্যা এবং রাষ্ট্রের যে সব সরকারের যে পদক্ষেপ, সেখানে যে ত্রুটিগুলো, এগুলো তুলে ধরাই তাদের কর্তব্য। এবং পার্লামেন্ট, এবং তাদেরকে মনে রাখতে হবে যে আমরা অতীতে 90-এর পরে কিন্তু গণতন্ত্রের একটা যাত্রা শুরু হয়েছিল, কিন্তু কোনো পার্লামেন্টই কার্যকর হয় নাই। কেননা বিরোধী দলের বর্জনের মুখে আবার যদি তারা বর্জনের রাজনীতি গ্রহণ করে, তাহলে জুলাইয়ের অভ্যুত্থানের যে সাফল্য, যে আকাঙ্ক্ষা, সেটার অপমৃত্যু হবে। অনেক ধন্যবাদ। আমি রেজাউল করিম রনি, খুবই সংক্ষেপে 2 মিনিটকে দুজনকে সময় দিতে পারবো। একটা প্রশ্ন এমনি একটা খুবই সংক্ষেপে, একটা
একজন একটা কলাম পড়ছিলাম আজকে একটা পত্রিকায়, একজন সাংবাদিক এবং যে কলামও লেখেন, তিনি লিখেছেন বিএনপি সত্যিকারের বন্ধু আর শত্রু পরখ করতে পারে না, অনুকূল সময়ে মতলববাজ ধান্দাবাজদের খপ্পরে পড়ে, দুঃসময়ে সতীর্থ শুভাকাঙ্ক্ষী ও ত্যাগীদের দূরে ঠেলে দেয়। যেহেতু 2 মাস এরকম একটা মন্তব্য করলাম, আপনি কি মনে করেন? এটা এই প্রবণতা আছে, এটা অস্বীকার করা যাবে না। এবং এটার জন্য এই ধরনের রাজনীতি ধরেন, যেটা একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, দেখেন যে জিনিস যত ভালো এক বক্তা বলছিল তার নকল তত বেশি। বিএনপি যেহেতু একটা ইনক্লুসিভ পার্টি এবং এইটা হলো আপনার আসলে ন্যাশনাল মোরালিটির ব্যাপার, বিএনপি করাটা একটা মোরাল স্ট্যান্ডার্ডের ব্যাপার, জিয়া রহমানের পার্টি। তো ফলে এখন এখানে যদি কেউ ব্যক্তিগত ধান্দার জন্য আসে, হ্যাঁ, মুখে বড় বড় কথা বলে তারপরে ব্যক্তিগতভাবে এটাকে ব্যবহার করে, সেটা ওই ব্যক্তির সমস্যা, সেটা কিন্তু এই রাজনীতির সমস্যা না। তো কিন্তু এই দল সাংগঠনিকভাবে এই দলের মধ্যে রাজনৈতিক কর্মসূচি থাকা দরকার, রাজনৈতিক এমন একটা প্রক্রিয়া থাকা দরকার যাতে করে এই ধরনের ধান্দাবাজ লোকগুলো দলটাকে পলিউটেড করার সুযোগ না পায়, তার একটা ইকোসিস্টেম দলের মধ্যে ডেভেলপ করা দরকার। কিন্তু যেহেতু 18 বছর এটা একটা রিয়েকশনারি পলিটিক্যাল ফোর্সের সাথে ফাইট করে কাটাইছে, তার নিজের ভিতরেও রাজনীতি বিকশিত করার সুযোগ সে পায়নি। ফলে আমি এটা নিয়ে স্পেসিফিক কথা বলছি, বর্তমান যে প্রধানমন্ত্রী ওনার সাথে উনি এটা স্বীকার করেছেন যে দলের মধ্যে রাজনৈতিক এডুকেশনের বিপুল ঘাটতি বিকজ অফ আন্দোলনের মধ্যে থাকতে হয়েছে, 18 বছর তাকে দৌড়ের উপর থাকতে হয়েছে, সেই ঘাটতি আছে। এটা পূরণ করা গেলে এই যে সমস্যাগুলো এগুলো দূর করা সম্ভব হবে। আরেকটা হলো যে দেখেন, যে জিনিসটা বলা হচ্ছে জুলাই সনদ নিয়ে, এই প্রত্যেকটা ন্যারেটিভ যখন মিথ্যা প্রমাণিত হবে, এই যে মানবাধিকার কমিশন, গুম কমিশন, তারপরে এগুলো যেগুলো তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এবং যেখানে বলা হয়েছে, হ্যাঁ, এই যে নোটে বলা হয়েছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো তারা তো নির্বাচনী ইস্তেহার যেভাবে দিচ্ছে সেভাবেই যাবে, এটাই তো তারা সংস্কার বোঝে। আর এটা তারা যেটা স্বাক্ষর করছে এটাকে তারা জুলাই সনদ বোঝে। এর বাইরে একটা অনির্বাচিত বা বিশেষ পরিস্থিতিতে গঠিত সরকারের অধ্যাদেশ কখনোই পার্লামেন্টের উপর আপনার সুপ্রিম ক্ষমতা এক্সারসাইজ করার এখতিয়ার রাখে না। যারা অধ্যাদেশ মানে কি, খণ্ডকালীন আইন ফর টাইম বিং করা হয়েছে, অধ্যাদেশকে যারা চিরকালীন আইন মনে করে, পার্লামেন্টের উপরে মনে করে, তারা অগণতান্ত্রিক, তারা একটা ফ্যাসিবাদী কাঠামোর রাজনীতি করে। হ্যাঁ, ফলে তাদের সাথে গণতান্ত্রিক রাজনীতির আলাপ করাটাই বৃথা। ডেফিনেটলি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে হবে। সেটা কীভাবে বাস্তবায়ন করতে হবে? ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে হবে। যেমন কৃষি কমিশনের কথা আমরা বলি, কৃষি কমিশনই হয়নি, কৃষি সংস্কার লাগবে না? ফলে আপনার সংস্কার না, দেশ পুনর্গঠন লাগবে। এবং পুনর্গঠন কাকে নিয়ে করতে হবে? বুদ্ধিজীবী, বিদেশ থেকে ভাড়া করে লোকজনই না, নো, জনগণকে সাথে নিয়ে। জনগণকে সাথে নিয়ে আপনি যে খাল কাটা কর্মসূচিতে নামছেন, এগুলো সংস্কার। আপনি কৃষকদের কাছে যাচ্ছেন, এগুলো সংস্কার। আপনি জিনিসপত্রের দাম কমাবেন, তারপরে হলো আপনি ঘুষ ছাড়া চাকরির ব্যবস্থা করবেন, এগুলো সংস্কার, এগুলো পুনর্গঠন প্রকল্প। হ্যাঁ, এইগুলো প্র্যাকটিক্যাল সমস্যা সমাধান জনগণ দেখতে চায়, কোনো কাগজে কথাবার্তা। এবং যারা এখানে ডিপ স্টেটের পলিটিক্স বাস্তবায়ন করতে চায় তথাকথিত সংস্কারের নামে, 111 আমরা সংস্কারের হুজুগ দেখছি। ফলে সংস্কার মাস্ট বি পলিটিক্যাল। পলিটিক্সকে আন্ডারমাইন করা, দেখেন এখানে এখনও আমি মনে করি পলিটিক্সকে আন্ডারমাইন করা, নট অনলি বিএনপি, এখানে বাংলাদেশে যাতে একটা জনভিত্তি সম্পন্ন রাজনীতি ডেভেলপ হইতে না পারে তার জন্য নানা রকম প্রক্রিয়া এখানে অ্যাক্টিভ আছে। এটার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এবং আমি বিএনপিকে যেটা বলবো, দেখেন বিএনপির মিডিয়া নাই, বুদ্ধিজীবী নাই, হ্যাঁ, এবং আপনার এস্টাবলিশমেন্ট নেই। বিএনপির আছে এক অভাগা জনগণ, এবং যে জনগণের একটা বড় অংশ বিএনপির সমালোচক। ফলে বিএনপিকে এই জনগণকে সাথে নিয়ে আগায় যেতে হবে এবং রিয়েলি বাংলাদেশ পুনর্গঠনের নেতৃত্ব দিতে হবে। অনেক ধন্যবাদ ফজলে হুদা বাবুল, খুবই সংক্ষেপে আপনি বক্তব্য শেষ করবেন। একই সাথে আবু সাইদ খান কয়েকটা প্রসঙ্গ তুলেছেন, সে বিষয়ে যদি বলতে পারেন। সাইদ ভাই যেটা বলেছেন, সংকটকে সংকট হিসেবে দেখতে হবে, এটা বিএনপি সবসময় দেখে, বিএনপি কথা বলতে দেয়, এর প্রমাণ অনেক আছে। সাইদ ভাই নিজেও এটা জানেন, না হলে সেই শিশির ভট্টাচার্যের কার্টুন আঁকার গল্প আমরা সবাই জানি। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলো তারেক রহমানকে ফলো করছে কিনা, আসলে রাজনীতিটা এমন জিনিস, আমি করে বড় হইলাম কিন্তু এখন মনে হচ্ছে, কারণ মাঠে ছিলাম, জেল খাটলাম, এত কিছু করে। তো এই জায়গাটা এমন হয় যেখানে 100তে 100 হয় না। তবে আমি দেখেছি তারেক রহমান যখন প্রোটোকল নেন না, আমি ফজলে হুদাও তখন নিই না। কিন্তু শুরুর দিন যখন বলার পরও ওসি যখন শোনেননি, আমি এসপিকে বলছি এই ওসি তেলবাজ, ওকে নেওয়া হবে না, কারণ এই আমার চাকরি খাইতে আসছে। আমি রাত 9টার সময় আমি যাব, এর জন্য আমার প্রোটোকলের দরকার নাই।
ইটস নো রিকোয়ার্ড। সো আমরা কিন্তু প্র্যাকটিস করছি। এখন উনি হয়তো বলতে পারেন যে ওই উপজেলায় হয়নি, ওই এমপি এটা করেনি, এগুলো এক্সেপশনাল থাকবে। এখানে 100 কোনোদিনও রাজনীতি হয় না। দ্বিতীয় কথা হচ্ছে বাট এটার কিন্তু রুট লেভেল পর্যন্ত গিয়েছে এবং এটা চলছে, প্র্যাকটিস চলছে এটা। উনি একটা কথা বলেছেন, গ্রামের মানুষের মধ্যে অস্থিরতা আছে কিছুটা, আমি এগ্রি করি। কিন্তু এই যে আবার ওই কথাই যে আমি আগে ভাবতাম যে এই সরকার গেল, ওই সরকার এসে বলে যে সব দায় আগের সরকারের, কিন্তু এটা তো সত্য 17 বছর শুধু মেগা প্রজেক্টই হয়েছে। মানুষের জন্য যদি কাজ হতো তাহলে নদীগুলো খনন হতো, মানুষের জন্য যদি কাজ হতো তাহলে কৃষকের জন্য কাজ হতো, মানুষের জন্য কাজ যদি হতো তাহলে বায়ো গ্যাস প্ল্যান্ট আমাদের গ্রামে গ্রামে হতো এবং এই এলপিজি ইম্পোর্ট করে এনে খাওয়ানো লাগতো না। মানুষের জন্য যদি কাজ হতো তাহলে এ দেশে আমাদের দেশীয় ফল উৎপাদন আরও বৃদ্ধি করা হতো। ওই বাইরে থেকে শুল্ক দিয়ে, ট্রান্সপোর্ট কস্ট দিয়ে আপনার ওই 6 মাসের পুরাতন আপেল বাজারে বিক্রি হইতো না, জাতীয়তাবাদটা গ্রো করতো। মানুষের জন্য হয়নি গত 17 বছর, এ কারণে আমরা ওই অবস্থায়। আরও যদি আমি প্র্যাকটিক্যালি বলি, দেখুন আপনার শুরুতে একটা কথা বলেছিলেন যে নতুন বন্দোবস্ত। আরে ভাই, নতুন বন্দোবস্ত তো আমরা দেখেছি, টিএসসিতে ফ্লাডের জন্য টাকা, আমরা নতুন বন্দোবস্ত দেখেছি যে কত টাকার কম্বল দেওয়ার জন্য কত টাকার হেলিকপ্টার ভাড়া করা হয়েছে। আমরা নতুন বন্দোবস্ত তো দেখেছি কিভাবে সচিবালয়ে বসে ডিসিএসপি দেয়া হয়। আরেকটা কথা এই প্রসঙ্গে আমি বলতে চাই, সেটা হচ্ছে কি বাংলাদেশের প্রশাসনে যারা এখন আছেন, ইউনো বলেন, ডিসি বলেন, ইউনিয়ন উপজেলা পরিষদের যতগুলো অফিসার বলেন, গত 17 বছরের কিন্তু রিক্রুটমেন্ট। তাহলে আমরা তো সকল প্রতিকূলতা নিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি, অ্যান্ড উই আর সার্ভাইভিং। সো লেটস গিভ অ্যাট লিস্ট সাম টাইম বিএনপি। অ্যান্ড লাস্ট কথা যেটা মুক্তিযুদ্ধ নিয়ে আমাকে বলতেই হবে ভাই, একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতেই চাই, বিএনপি সব সময় নতুন করে নয়, সব সময় আপহোল্ড করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার সময়ের। মুক্তিযুদ্ধের উনি বলেছেন সেক্টর কমান্ডার, উনি বলেছেন জেড ফোর্সের অধিনায়ক, আমি বলি সেক্টর কমান্ডার, আমি বলি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আমি বলি উনি ফার্স্টে বলেছেন উই রিভোল্ট, আমি বলি 25শে মার্চে যখন বাংলাদেশ 71-এ দিশাহীন, তখন কিন্তু দিশা দেখিয়েছেন জাতিকে একজন আর্মির মেজর। আমি এটা বলি, উনি যেটা বলেছেন মুজিব